ফালতু, বোগাস, যাচ্ছে তাই, এগুলার আর কি কি প্রতিশব্দ আপনার কাছে আছে সবগুলোই বলতে পারেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ম্যাচটা যেভাবে হারলো তাতে এই পারফরমেন্সকে এর চেয়ে ভালোভাবে মূল্যায়ন করা যায় না রে ভাই। আমরা 6 উইকেটে ম্যাচ হেরেছি, আমরা 32 বল হাতে রেখে ম্যাচ হেরেছি, এইটাই বলছে বাংলাদেশ টিমের পারফরমেন্স কতটা খারাপ ছিল, কিন্তু সত্যিকার অর্থে এইটাও আসলে বলছে না। আমাদের পারফরমেন্স এর চেয়েও বেশি খারাপ ছিল, এর চেয়েও জঘন্য ছিল, এর চেয়েও ফালতু ছিল। এশিয়া কাপের আগে আমরা টানা 3টা সিরিজ জিতেছি, এশিয়া কাপের প্রথম ম্যাচে আমরা হংকংয়ের বিপক্ষে স্বচ্ছন্দে জিতেছি। এগুলোর কোনো কিছুই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কাজে এলো না, বরং তাদের কাছে আমরা ম্যাচ শুরু হতে না হতেই যেন হেরে যেতে বসলাম, হেরে গেলাম। বাকি অংশটা যেন আমরা আসলে পার করেছি আনুষ্ঠানিকতার জন্য, আনুষ্ঠানিকভাবে কখন আমরা হেরে যাই সেইটা জানার জন্য। বাংলাদেশ টিমের এইরকম পারফরমেন্সটা সত্যিকার অর্থেই ভীষণ রকম প্যাথেটিক, আর এই পরাজয়ে টার্নিং পয়েন্ট খোঁজাটাও প্যাথেটিক। দেখেন, আবুধাবির এই উইকেটে যখন আমরা 139 রান করেছি ম্যাচটা সত্যিকার অর্থে তখনই আমরা হেরে গিয়েছি, কেননা এই উইকেট আসলে 170-180 উইকেট, যেভাবে আপনি বলেন না কেন। আমাদের ক্যাপ্টেন লিটন দাস টসে জিততে পারেননি, কিন্তু টস হেরেও যখন তিনি ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছেন ওই সময় কিন্তু তিনি বলছিলেন যে এই উইকেটে আগে ব্যাটিং করতে তিনি মাইন্ড করবেন না, কিন্তু তার ব্যাটসম্যানরা বোধহয় মাইন্ড করছিলেন। সেই কারণেই 2 ওপেনার প্রথম 2 ওভারে কোনো রান না তুলেই আউট হয়ে গেছেন। ভেরি ফার্স্ট ওভারটাতেই হচ্ছে গিয়ে আমাদের তানজিদ হাসান তামিম প্রথম 5টা ডট বল দেওয়ার পর লাস্ট বলে বিগ শট খেলার চেষ্টায় বোল্ড হয়ে গেলেন। পারভেজ হোসেন ইমন পরের ওভারে প্রথম 3টা ডট বলের পর চতুর্থ বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। প্রথম 2 ওভার শেষে বাংলাদেশের স্কোর কার্ডের অবস্থাটা খুবই করুণ, 2 ওভার 0 রান 2 উইকেট, এবং কিছুক্ষণের মধ্যেই সেটা 3য় উইকেট পড়ে গেল তাওহিদ হৃদয়ের, যিনি ঠিক আগের বলটাতেই লাইফ পেয়েছিলেন, কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে একটা ব্রিলিয়ান্ট রান আউটে তিনি একটা পুল শট খেলেছিলেন, মিড উইকেট বাউন্ডারি থেকে ডিরেক্ট থ্রোতে 3 রান নেওয়ার চেষ্টাতে তিনি রান আউট হয়ে গেলেন। এরপরে আমাদের শেখ মাহিদি হাসানকে ব্যাটিংয়ে প্রমোট করে পাঠানো হয়েছিল উপরে 5 নম্বরে, কিন্তু সেই সুযোগটা তিনি একটা বাউন্ডারি সেকেন্ড বলে মেরেছিলেন বটে হাসারাঙ্গাকে, কিন্তু সেই হাসারাঙ্গার বলে আবার হাসারাঙ্গাকে তিনি বাউন্ডারি মারেন নাই, তিনি একটা ওই যে লো ফুলটস পেয়ে বাউন্ডারি মেরে ফেলেছিলেন। কিন্তু হাসারাঙ্গার মুখোমুখি দ্বিতীয় বলটাতে তিনি ডেড ব্যাটে ডিফেন্স করতে নেমে যেভাবে এলবিডব্লিউ হয়ে গেলেন সেইটা আসলে কোনো ক্লুই আসলে যেন তার কাছে ছিল না। আর লিটন দাস আমাদের ক্যাপ্টেন ভালো ফর্মে রয়েছেন, আগের ম্যাচেও 50 করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। এই ম্যাচে তো ভাগ্য তার পাশে ছিল, দুইবার তিনি হচ্ছে গিয়ে একেবারে আউট হতে হতে বেঁচে গিয়েছেন। একবার তো ফ্লাই স্লিপ পজিশনে তার ক্যাচটা একটুর জন্য হয়নি, এবং আরেকবার আম্পায়ার তাকে আউট ঘোষণা করেছিল, কিন্তু তিনি ডিআরএস নিয়েছেন। ব্যাটের ইনসাইড পার্টে সামান্য একটা ফেইন্টার ছিল, সেই কারণে তিনি আউট হননি, কিন্তু তারপরেও ইনিংসটাকে 26 বলে 28 রানের চেয়ে বেশি তিনি করতে পারেননি, বরং হাসারাঙ্গার বলে তিনি রিভার্স সুইপের চেষ্টা করেছিলেন, উইকেট কিপার ক্যাচ ধরেছিলেন, আম্পায়ার সেই আউটের অ্যাপিলে সাড়া দেননি। তবে শ্রীলঙ্কা রিভিউ এবং রিভিউতে দেখা যায় ক্লিয়ারলি লিটন দাসের গ্লাভসে বলটা হিট করেছিল। হয়তো লিটন দাস একটা চান্স নিয়েছিলেন যে শ্রীলঙ্কা রিভিউ নিবে না, তা না হলে গ্লাভসে যেভাবে তার বল হিট করেছে তাতে সেটা তার না জানার কোনো কারণই নেই। স্পোর্টিংলি তিনি ওয়াক করতে পারতেন, ঠিক আছে, সেটা ওয়াক করেননি, এটা তাতে স্পোর্টিংলি করতে পারেননি, করেন নাই, এটা তো তাকে দায় দেওয়া যায় না। কিন্তু ওই সময় এসে দুইবার তিনি প্রায় হাফ লাইফ করে পাওয়ার পরে দলের এরকম বিপর্যয়ের মুখে তিনি রিভার্স সুইপ খেলার চেষ্টায় যে আত্মাহুতি দিয়ে দিয়েছেন, সেই জন্য অবশ্যই সেই দায় তাকে দিতে হবে, অবশ্যই সেই দায় তার নিতে হবে। তাতে করে হলোটা কি, বাংলাদেশ 10 ওভারের মধ্যেই 54 রান তুলতে 5টা উইকেট হারিয়ে ফেলো। ভাই, যেই উইকেটে আপনার 170-180 করতে হবে, সেই উইকেটে আপনি যখন 10 ওভারের মধ্যে 54 রানে 5 উইকেট হারিয়ে ফেলেন, ম্যাচে আমরা তখন থাকি কিভাবে? তখন কি ম্যাচে বাংলাদেশের পরাজয়টা কেবলই সময়ের ব্যাপার না, তখন কি বাংলাদেশ রিকভারি করার মতো অবস্থা? হ্যাঁ, রিকভারি শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক তারা চেষ্টা করেছিলেন, তাদের সামর্থ্যের সবটুকু দিয়েই চেষ্টা করেছিলেন। আমি বলবো তারা একটা 61 বলে 86 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ করেছেন, 34 বলে 41 রানে নট আউট জাকের আলী অনেক, 34 বলে 42 রানে নট আউট শামীম পাটোয়ারি, কিন্তু সেটা কি গুড এনাফ ছিল? সেটা গুড এনাফ ছিল না। স্পেশালি জাকের আলী অনেক, তিনি ওই শুরুর দিকে ইনিংসের শুরুতে তার মনে হয় 1 রান বা 2 রান ওরকম সময় তিনি একটা লাইফ পেয়েছিলেন। লাইফ বলতে হাসারাঙ্গার বলে হচ্ছে গিয়ে স্ট্যাম্পে লেগেছিল বলটি, ওই লাইটও জ্বলে উঠেছিল কিন্তু বেলস পড়েনি, ফলে তিনি কিন্তু আউট হননি। কিন্তু ওই সুযোগটা কাজে লাগাইয়ে তারা চেষ্টা করেছিলেন আমি বলছি, কিন্তু সেই চেষ্টাটা গুড এনাফ ছিল না। 139 যখন আমরা করেছি তখন আর এই ম্যাচটা আমরা কিভাবে জিতবো? জিততে পারতাম,
সুপারলেটিভ বোলিং এফোর্ট, সুপারলেটিভ ফিল্ডিং এফোর্টে, সেইটা কি আমরা দেখাতে পেরেছি? সেটা আমরা দেখাতে পারিনি। আমাদের ইনিশিয়ালি উইকেট দরকার ছিল, মুস্তাফিজ শুরুতে একটা ব্রেক থ্রু এনে দেন, কিন্তু ওই পাওয়ার প্লের মধ্যে যখন শরীফুল, যাকে এই ম্যাচে খেলানো হয়েছে, তাসকিন আহমেদের বদলে যাকে খেলানো হয়েছে, বিগ ম্যাচে বিগ প্লেয়ার তাসকিনকে বসিয়ে শরীফুলকে টিম ম্যানেজমেন্ট যেই আশাতে নিয়েছেন, সেই ব্রেক থ্রুটা তো তিনি প্রায় এনেই দিয়েছিলেন। তিনি তো এখানে হচ্ছে গিয়ে ওই আউটটা তো তিনি কামিলকে করেই দিয়েছিলেন, কিন্তু ক্যাচটা তো ধরতে হবে। শেখ মাহিদী হাসান সেই ক্যাচটা ধরতে পারেননি বলে ব্যাটসম্যান ওই ওভারে শেষ 3 বলে আবার ছক্কা মারেন, 4 মারেন এবং ম্যাচটা ওই সময় আমাদের হাত থেকে একেবারেই ছুটে যায়, একেবারেই ছিটকে যায়। প্রথম নিশাঙ্কার সঙ্গে কাবিলের একটা পার্টনারশিপ হলো এবং সেই পার্টনারশিপটা দেখা গেল পাওয়ার প্লেতে তারা 1 উইকেটে 55 রানে পৌঁছে গেছে। এরপরে তারা বেধড়ক পিটুনিতে 10 ওভার শেষে তারা 1 উইকেটে 107 রানে পৌঁছে গিয়েছে। অর্থাৎ বাকি 10 ওভারে 9 উইকেট হাতে নিয়ে তাদের আর 33 রান জয়ের জন্য প্রয়োজন ছিল। আমি বলছিলাম না শুরুতে যে স্কোর কার্ড যেটা দেখাচ্ছে আমরা 6 উইকেটে হেরেছি, 32 বল হাতে রেখে হেরেছি। যখন আপনি জানবেন যে প্রতিপক্ষ 10 ওভার শেষে 1 উইকেটে 107 রানে পৌঁছে যায় এবং বাকি 10 ওভারে তাদের আর 33 রান মাত্র জয়ের জন্য প্রয়োজন থাকে হাতে 9 উইকেট নিয়ে, তখন স্কোর কার্ড যা বোঝাচ্ছে তার চেয়েও বাজেভাবে আমরা হেরেছি না? অবশ্যই তার চেয়ে বাজেভাবে আমরা হেরেছি। হ্যাঁ, শেখ মাহিদী হাসান পরে গিয়ে ওই সময় 2টা উইকেট নিয়েছেন। প্রথম নিশাঙ্কা তিনি 34 বলে 50 রান করে তিনি আউট হয়েছেন, আরো একটা উইকেটও ওইখানটাতে পড়েছে এবং আমরা ওই জায়গাটাতে তানজিম সাকিব উইকেটটা পেয়েছেন। 2টা দুর্দান্ত ক্যাচ ধরেছেন, একটা শরীফুল ক্যাচ ধরেছেন, আরেকটা হচ্ছে গিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন মুস্তাফিজ। কিন্তু ভাই এই ক্যাচগুলো কই ছিল? ওই যখন শেখ মাহিদী ক্যাচটা ফেলে দিলেন তখনই তো আমাদের জন্য এটা ভীষণ রকম প্রয়োজন ছিল। ফলে শেষ দিকে গিয়ে আমরা এই 3টা উইকেট পেলেও সেটা খেলার রেজাল্টকে সামান্যতম অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারেনি, বরং ওইটা আরো আফসোসটা বাড়িয়ে দিয়েছে যে আমরা যদি ওই সময় শেখ মাহিদী ক্যাচটা ধরতে পারতেন তাহলে হয়তো বা এই ম্যাচে আমরা একটু ফাইট করলেও করতে পারতাম। এটা কি তাহলে টার্নিং পয়েন্ট? শ্রীলঙ্কার কাছে ম্যাচটা যে আমরা হেরে গেছি তাতে শেখ মাহিদী ক্যাচ ধরলেই কি ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো? হ্যাঁ, এখন আপনি সেটা বলতেই পারেন যে কারণ ওই সময় একটা পার্টনারশিপ হয়ে গেল, যাকে ওই শুরুতেই 1 রানের সময় লাইভ দিলেন কামিলকে, তিনি শেষ পর্যন্ত 32 বলে 46 রানে নট আউট এবং স্পেশালি লাইভ পাওয়ার পরপরই ওই ওভারে শেষ 3টা বলে ছক্কা মারলেন, 4 মারলেন, মোমেন্টামটা পুরোপুরি শ্রীলঙ্কার দিকে নিয়ে গেলেন। ফলে ওইটাকে খুব সহজেই টার্নিং পয়েন্ট বলা যায়। কিন্তু আমি মনে করি বাংলাদেশ আসলে ম্যাচ হেরে গেছে আমাদের ব্যাটিংয়েই। আমরা টস হারার পরে আমরা আগে ব্যাটিং করেছি, আগে ব্যাটিং আমরা করতে পারি কি পারি না সেটা আমি আলাদা ভিডিও করবো, অন্য আলোচনা করব। কিন্তু ওই যে টস হারার পরে ব্যাটিং এ নেমে প্রথম 2 ওভারে আমাদের 2 ওপেনারই যে 0 রানে আউট হয়ে গেলেন, ওই যে আমরা হোঁচাটটা খেলাম, সেই হোঁচটের জায়গা থেকে আমরা আর বেরোতে পারিনি। হৃদয়ের আউটেরটাও হচ্ছে কি আমাদের কি বলা ছিল, আমাদেরকে আরো ব্যাকফুটে ঠেলে দিয়েছে। শেখ মাহিদীর কাছে আলাদা করে আশা করে লাভ নেই, তাকে 5 নম্বরে পাঠানো হয়েছিল, টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি বিবেচনায় পাঠিয়েছেন, কিন্তু সেটা আসলে ওয়ার্কআউট করবে না, বেশিরভাগ সময় করবে না এবং এই ম্যাচেও করেনি। লিটন দাসের উইকেটটা 2-2টা প্রায় লাইফ পাওয়ার পর তিনি যেভাবে আউটটা হলেন এবং যখন আমরা এরপরে দেখলাম যে অবিচ্ছিন্ন 86 রানে পার্টনারশিপ করলেন শামীম এবং জাকের, তখন তো এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে লিটন যদি আরো কিছুক্ষণ থাকতে পারতেন তাহলে হয়তো বা আমাদের স্কোরটা আরো বড় হতে পারত। সো আমরা ম্যাচটা হেরে গেছি আসলে বেসিক্যালি আমাদের ব্যাটিং এ। আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে আমরা শুরুতেই 10 ওভারের মধ্যে 54 রানের মধ্যে 5টি উইকেট হারিয়ে ফেলাতে, আমাদের 2 ওপেনারের প্রথম 2 ওভারেই আউট হয়ে যাওয়াতে, আমি তারপরে যদি একটা মোমেন্টকে সিঙ্গেল আউট করতে হয় এই টার্নিং পয়েন্ট হিসেবে, তাহলে আমি লিটন দাসের উইকেটটাই বলবো। লিটন দাসের উইকেটেই এনশিওর হয়ে গেছে যে বাংলাদেশ এই ম্যাচে কোনোভাবেই যত এফোর্টই আর দেখ না কেন কোনোভাবেই বাংলাদেশের পক্ষে 160, 170, 180 করা সম্ভব না। ফলে বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতাটাও আসলে সম্ভব না। অতএব একটা ফালতু যাচ্ছে তাই জঘন্য একটা ম্যাচ বাংলাদেশ যে হেরে গেছে, সেই ম্যাচে আমার কাছে টার্নিং পয়েন্টটাই আমাদের ব্যাটিং এবং একটা মোমেন্ট ধরলে লিটন দাসের আউটটা, যার মাধ্যমে আমরা 10th ওভারে গিয়ে 53 রানে আর কি আমাদের পঞ্চম উইকেট পড়েছে, ওই 10 ওভার শেষে 54 রানে আমাদের 5 উইকেট ছিল, সেটাকে আমি টার্নিং পয়েন্ট বলবো। একমত হবেন কি আপনি? নাকি আপনার কাছে শেখ মাহিদী যে ক্যাচ ছাড়াটা সেইটা টার্নিং পয়েন্ট? জানাতে পারেন।